এবার দেখব কোষ প্রাচীর তৈরি হয় যে উপাদান বা পদার্থগুলির সাহায্যে, সেগুলি কি কি। সবুজ উদ্ভিদের কোষ প্রাচীর মূলত 3 ধরনের জটিল শর্করা অর্থাৎ পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয়। এরা হলো সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিক জাতীয় যৌগ। এর মধ্যে সেলুলোজ কোষ প্রাচীরে তন্তু বা ফাইবারের আকারে অবস্থান করে। কোষ প্রাচীরের মূল কাঠামো তৈরি হয় এই সেলুলোজ তন্তুগুলির সাহায্যে। অপরদিকে হেমিসেলুলোজ ও পেকটিক যৌগগুলি মিলে কোষ প্রাচীরে একরকম ধাত্র তৈরি করে। কোষ প্রাচীরের সেই হেমিসেলুলোজ ও পেকটিক ধাত্রে সেলুলোজের তন্তুগুলি বিভিন্নভাবে স্তরে স্তরে সজ্জিত হয়ে অবস্থান করে। চলুন প্রথমে কোষ প্রাচীরের এই সেলুলোজ তন্তুগুলি সম্পর্কে এবং তারপর কোষ প্রাচীরের ধাত্র সম্পর্কে একটু জেনে নেব। সেলুলোজের সাধারণ সংকেত হল C6H5ON, অর্থাৎ সেলুলোজ এক ধরনের হোমোস্যাকারাইড, মানে শুধুমাত্র এক ধরনের মনোস্যাকারাইড দিয়ে তৈরি কোনো জটিল শর্করা বা পলিস্যাকারাইড। সেলুলোজ গঠনকারী মনোস্যাকারাইডটি হল ডি গ্লুকোজ, অর্থাৎ ডেক্সট্রো রোটেটরি গ্লুকোজ। কয়েক হাজার ডি গ্লুকোজ অণু পরস্পরের β14 গ্লাইকোসাইটিক বন্ধনীর সঙ্গে অক্সিজেন ব্রিজ দ্বারা পরপর জুড়ে গিয়ে তৈরি করে এক একটি সেলুলোজ অণু। এই সেলুলোজ অণুগুলি প্রস্থে 8 আর্মস্ট্রং পর্যন্ত হতে পারে। এরকম প্রায় 100টি সেলুলোজ অণু আবার লম্বালম্বি সমান্তরালভাবে অবস্থান করে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পাকানো দড়ির মতো একটু মোটা যে তন্তুর সৃষ্টি করে সেগুলিকে আমরা মাইসেলি বলে থাকি। এরকম প্রায় 20টি মাইসেলি আগের মতোই পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে 250 আর্মস্ট্রং চওড়া যে বান্ডিলগুলি তৈরি করে তাদের আমরা সেলুলোজের মাইক্রোফাইব্রিল বলে থাকি। মাইক্রোফাইব্রিলগুলি পুনরায় একত্রিত হয়ে আরও মোটা, আরও চওড়া, প্রায় 0.4 মাইক্রোমিটার ব্যাসযুক্ত যে তন্তুগুলি তৈরি করে তাদের আমরা ম্যাক্রোফাইব্রিল বলি। আসলে সেলুলোজের এই মাইক্রোফাইব্রিলগুলি হলো সেই তন্তু যেগুলি কোষের কোষ প্রাচীরে স্তরে স্তরে সঞ্চিত হয়। ভিন্ন ধরনের উদ্ভিদ কলায় বিভিন্ন ধরনের কোষের কোষ প্রাচীরে যে পার্থক্য লক্ষ্য করা যায় তা মূলত নির্ভর করে কোষ প্রাচীরে এই সেলুলোজ তন্তুগুলি কিভাবে সজ্জিত হয়ে আছে তার উপরে। যাই হোক, সেলুলোজ নির্মিত এই তন্তুগুলি কোষ প্রাচীরে বিভিন্ন ওরিয়েন্টেশনে অর্থাৎ বিভিন্নভাবে সেজে অবস্থান করতে পারে এবং কোষ প্রাচীরকে দৃঢ়তা প্রদান করে। কিছুক্ষণ আগে হয়তো একবার বলেছি যে সেলুলোজের এই তন্তুগুলি কোষ প্রাচীরে এক ধরনের তরল ধাত্রের মধ্যে স্তরে স্তরে সজ্জিত থাকে। এটাও হয়তো বলেছি যে কোষ প্রাচীরের এই ধাত্র তৈরি হয় জটিল শর্করা হেমিসেলুলোজ এবং পেকটিক যৌগগুলি মিলিত হয়ে। হেমিসেলুলোজ এক ধরনের হেটেরোস্যাকারাইড, মূলত অ্যারাবিনোজ, জাইলোজ, ম্যানোজ এবং গ্যালাক্টোজ নামে 4 ধরনের মনোস্যাকারাইড দিয়ে তৈরি। আর পেকটিক বা পেকটিন যৌগগুলিও এক ধরনের হেটেরোস্যাকারাইড। পেকটিক যৌগগুলি মূলত মিথক্সি গ্রুপ দ্বারা এস্টারিফাইড ডি গ্যালাক্টোরনিক অ্যাসিডের লম্বা শৃঙ্খল। এর সাথে জাইলোজ, অ্যারাবিনোজ প্রভৃতি শর্করা পার্শ্ব শৃঙ্খল হিসেবে যুক্ত থাকে। সেলুলোজ ম্যাক্রোফাইবারগুলির ভেতরে ও বাইরে হেমিসেলুলোজ জালকের মতো জড়ানো থাকে, অর্থাৎ কোষ প্রাচীরে থাকা সেলুলোজের বিভিন্ন আকারের তন্তুগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখে হেমিসেলুলোজের ধাত্র। আর হেমিসেলুলোজ আবৃত সেলুলোজ তন্তুগুলিকে অর্থাৎ ম্যাক্রোফাইবারগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে জেলির মতো দেখতে এই পেকটিক যৌগগুলি। তাই যদি জানতে চাওয়া হয় যে কোষ প্রাচীরের এই 3 ধরনের শর্করার ভূমিকা কী, তবে আমরা বলবো যে সেলুলোজ আর হেমিসেলুলোজ যৌথভাবে স্তরে স্তরে সজ্জিত হয়ে কোষ প্রাচীরকে দৃঢ়তা প্রদান করে। আর পেকটিক যৌগগুলি যেহেতু এদের আঠার মতো যুক্ত রাখার কাজ করে, তাই বলা যায় যে কোষ প্রাচীরের পোরোসিটি বা ফ্লুইডিটি বা ইলাস্টিসিটি নির্ভর করে এই পেকটিক যৌগগুলির ওপর। বিশেষত প্রাচীর ভেদ করে জল, আয়ন, খাদ্য উপাদান প্রভৃতি পদার্থের আনাগোনা পেকটিক যৌগগুলির ওপরই নির্ভর করে। দেখা গেছে যে ভাস্কুলার দ্বিবীজপত্রী উদ্ভিদের কোষ প্রাচীরে 30% সেলুলোজ, 30% হেমিসেলুলোজ এবং 35% পেকটিক যৌগ থাকে। তো যাই হোক, আগে যেমন বলেছিলাম যে সদ্য উৎপন্ন কোষ সময়ের সঙ্গে সঙ্গে যত বৃদ্ধি পেতে থাকে কোষ প্রাচীরও তত পরিবর্তিত হয়ে শক্ত, দৃঢ় এবং প্রয়োজনে জল নিরোধী বা ওয়াটারপ্রুফ হয়ে উঠতে থাকে। সেজন্য কোষ প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিক যৌগগুলি ছাড়াও অন্যান্য কিছু উপাদান যেমন লিগনিন, সুবেরিন, কিউটিন প্রভৃতিও সঞ্চিত হয়। এইসব উপাদানগুলির মধ্যে লিগনিন হলো কনিফেরাল অ্যালকোহলযুক্ত যৌগ। লিগনিন একই সঙ্গে শক্ত, দৃঢ় হবার সাথে সাথে যথেষ্ট পরিমাণে প্রসারিতও হতে পারে, অর্থাৎ লিগনিন সহজে ভেঙে যায় না। মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদের অনেক বড় দেহকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখবার জন্য যে যান্ত্রিক দৃঢ়তার প্রয়োজন হয় কোষ প্রাচীরে লিগনিন জমা হলেই সেই দৃঢ়তা তৈরি হয়। এই জন্য বৃক্ষজাতীয় উদ্ভিদের স্ক্লেরেনকাইমা কলার কোষের কোষ প্রাচীরে লিগনিন সঞ্চিত হতে দেখা যায়। এরপর ধরুন কিউটিন বা সুবেরিন, এরা মোম জাতীয় উপাদান। ফ্যাটি অ্যাসিড বা গ্লিসেরোলিপিডের পলিমার এবং চরিত্রে হাইড্রোফোবিক, মানে এরা জল থেকে নিজেদের দূরে রাখে অথবা এদের থেকে জল দূরে থাকে। সেজন্য যেসব উদ্ভিদের দেহে জল সংরক্ষণের প্রয়োজন হয় অথবা দেহ থেকে জলের বাইরে বার হয়ে যাওয়া আটকানোর প্রয়োজন হয় তাদের কোষ প্রাচীরে কিউটিন বা সুবেরিন সঞ্চিত হতে দেখা যায়।
তাই মূলত জল সঞ্চয়ের জন্য উদ্ভিদের বায়বীয় অংশের যেমন পাতা বা ফল ত্বকের বহিস্তরে অবস্থিত কোষগুলির কোষ প্রাচীরে বেশি পরিমাণে কিউটিন সঞ্চিত হয় এবং কিউটিকল নামক এক জল নিরোধী বা ওয়াটারপ্রুফ স্তর তৈরি করে। অপরদিকে উদ্ভিদ কলার যেখানেই জল সংরক্ষণের প্রয়োজন হয়, তা সে কাণ্ডের বাকলে থাকা পেরিডার্ম হোক অথবা মূলের ক্যাসপেরিয়ান পটি অথবা উদ্ভিদের তৈরি হওয়া যে কোনো ক্ষতস্থানেই হোক, সেই জায়গাকে ঘিরে থাকা কোষগুলির কোষ প্রাচীরে সুবেরিন সঞ্চিত হয়, ফলে আশেপাশের কলা কোষগুলি জল নিরোধী বা ওয়াটারপ্রুফ হয়ে যায়। চলুন এবার আমরা কোষ প্রাচীরের প্রকৃত গঠন বুঝে নেব এবং দেখব কিভাবে এই রাসায়নিক পদার্থগুলি কোষ প্রাচীর গঠন করে। পৃথকভাবে কোনো একটি উদ্ভিদ কোষ এঁকে নিয়ে তারপর সেই কোষের কোষ প্রাচীরের গঠন বুঝতে চাইলে আমরা কোনোভাবেই কোষ প্রাচীরের প্রকৃত গঠন বুঝে উঠতে পারবো না। কারণ ধরুন, পার্টিশন ওয়াল দিয়ে আলাদা করা দুটি ঘরের মধ্যে মাঝের দেওয়ালটি কোন ঘরের সেটা যেমন স্পষ্ট করে বলা সম্ভব হয় না, একইভাবে উদ্ভিদ কোষের কোনো একটা কোষ প্রাচীরকে দেখিয়ে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারবো না যে এই প্রাচীরটি শুধু ওই কোষেরই। আসলে উদ্ভিদ কোষকে ঘিরে থাকা যে কোনো দিকের যে কোনো প্রাচীর পার্শ্ববর্তী অন্য কোষের ক্ষেত্রেও কোষ প্রাচীর হিসেবে কাজ করে। তাই কোষ প্রাচীরের প্রকৃত গঠন বুঝতে গেলে আমাদেরকে পাশাপাশি দুটি কোষের মাঝে থাকা প্রাচীরকে আলাদা করে নিয়ে কোষ প্রাচীরের গঠন বুঝবার চেষ্টা করতে হবে। চলুন আমরা তাই করি। পাশাপাশি দুটি কোষের মাঝে অবস্থিত একটি সাধারণ বা কমন কোষ প্রাচীরকে আলাদা করে নিয়ে এর গঠন আলোচনা করি। উদ্ভিদের কোষ প্রাচীর তিনটি স্তর নিয়ে গঠিত হয়। বাইরের থেকে ভেতরের দিকে স্তরগুলি হলো মধ্যপর্দা বা মিডল ল্যামেলা, প্রাথমিক কোষ প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল এবং গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। পাশাপাশি থাকা দুটি কোষের কোষ প্রাচীরেই এই তিনটি স্তরই দেখা যায়। তাই বলা যায় মধ্যপর্দা বা মিডল ল্যামেলা স্তরটি হলো সেই স্তর যে স্তরটি পাশাপাশি দুটি কোষের মধ্যে দাঁড়িয়ে থাকা সাধারণ স্তর। অর্থাৎ কোষ প্রাচীরের মিডল ল্যামেলাকে পাশাপাশি থাকা দুটি কোষেরই মিডল ল্যামেলা বলা যায়। এর ব্যতিক্রম শুধুমাত্র উদ্ভিদ অঙ্গের সবচাইতে বাইরের স্তরের কোষগুলিতে দেখা যায়। যেমন ধরুন, পাতার বা ফলের সবচাইতে বাইরের দিকে থাকা বহিস্তরের কোষগুলি। পাতা বা ফলের বহিস্তরের বাইরে আর কোনো কোষ না থাকায় বহিস্তকের কোষগুলির ক্ষেত্রে কোনো রকম মিডল ল্যামেলা বা মধ্যপর্দা থাকে না। কোষ বিভাজনের সময় সেল প্লেট তৈরি হয়েছিল সেখানে জমা হওয়া যে ভেসিকেলগুলিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম জাতীয় লবণ ছিল, সেগুলির ক্ষরণের ফলে এই মধ্যপর্দা বা মিডল ল্যামেলা তৈরি হয়। একটু আগে আমরা যে পেকটেট জাতীয় যৌগের কথা বলছিলাম, এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণগুলি হলো সেই পেকটেট জাতীয় যৌগ। যাই হোক, মধ্যপর্দা সিমেন্টের মতো বা আঠার মতো কাজ করে পাশাপাশি থাকা কোষগুলিকে একসাথে ধরে রাখে। মধ্যপর্দা কোলয়েড ধর্মী হয়। তবে কাষ্ঠল উদ্ভিদের ক্ষেত্রে মধ্যপর্দায় লিগনিন জমা হতে দেখা যায়, ফলে কাষ্ঠল উদ্ভিদের কোষ তথা উদ্ভিদ দেহ শক্ত ও দৃঢ় হয়। সদ্য উৎপন্ন হওয়া কোষে মিডল ল্যামেলা বা মধ্যপর্দা সৃষ্টি হওয়ার পর তার উপর গলগি বডিতে উৎপন্ন হওয়া বিভিন্ন কোষীয় উপাদান যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন প্রভৃতি উপাদানগুলি সময়ের সাথে সাথে জমা হতে থাকে এবং প্রথমে প্রাথমিক কোষ প্রাচীর এবং পরবর্তীতে তার উপর গৌণ কোষ প্রাচীর উৎপন্ন হয়। মধ্যপর্দার দুদিকে অর্থাৎ সদ্য উৎপন্ন দুটি অপত্য কোষের কোষ প্রাচীরের প্রথম যে স্তরটি সৃষ্টি হয় তাকে আমরা প্রাথমিক কোষ প্রাচীর বলি। দুপাশের সাইটোপ্লাজম থেকে সেলুলোজ তন্তু এবং হেমিসেলুলোজ ও পেকটেট জাতীয় যৌগ অর্থাৎ কোষপর্দার ধাত্র সাইটোপ্লাজম থেকে এসে মধ্যপর্দার ওপর জমা হয়ে প্রাথমিক কোষ প্রাচীর সৃষ্টি করে। প্রাথমিক কোষ প্রাচীরে অনেক ধরনের উৎসেচকও থাকে। সব ধরনের বর্ধনশীল উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে প্রাথমিক কোষ প্রাচীর দেখা যায়। এমনিতে প্রাথমিক কোষ প্রাচীর পাতলাই হয়, মানে কম পুরু হয়। তবে কোনো কোনো জায়গায় প্রাথমিক কোষ প্রাচীর লক্ষণীয়ভাবে পাতলা হয়, মানে অত্যন্ত বেশি পাতলা হয়। বিক্ষিপ্তভাবে প্রাথমিক কোষ প্রাচীরের এরকম অত্যন্ত পাতলা হয়ে যাওয়ার ব্যাখ্যায় আমরা একটু পরে আবার ফিরে আসব। প্রাথমিক কোষ প্রাচীরে সেলুলোজ তন্তুর চাইতে ধাত্র মানে হেমিসেলুলোজ এবং পেকটিক যৌগগুলি বেশি পরিমাণে থাকে, ফলে প্রাথমিক কোষ প্রাচীর অত্যন্ত স্থিতিস্থাপক হয় এবং প্রয়োজনে প্রসারিতও হতে পারে। তাই ভাজক কলার কোষগুলির কোষ প্রাচীরে শুধুমাত্র প্রাথমিক কোষ প্রাচীরই দেখা যায়। যাই হোক, সময়ের সাথে সাথে ভাজক কলার কোষগুলি স্থায়ী কলায় পরিণত হলে, মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমায় রূপান্তরিত হলে, তখন সেই প্রাথমিক কোষ প্রাচীরের উপরে গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলি সঞ্চিত হতে থাকে এবং গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল গঠিত হয়। অর্থাৎ আমরা বলতেই পারি যে সমস্ত স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যুর কোষ প্রাচীরে গৌণ কোষ প্রাচীর স্তরটিকে দেখতে পাওয়া যায়। প্রাথমিক কোষ প্রাচীরের উপরে নতুন করে সেলুলোজের তন্তু এবং জাইলান নামে হেমিসেলুলোজ ধাত্র সঞ্চিত হয়ে প্রাথমিক কোষ প্রাচীরের তুলনায় অনেক বেশি পুরু গৌণ কোষ প্রাচীর সৃষ্টি করে। দেখা গেছে গৌণ কোষ প্রাচীরে ধাত্রের তুলনায় সেলুলোজ তন্তু অনেক বেশি পরিমাণে থাকে। যাই হোক, গৌণ কোষ প্রাচীর কিন্তু শুধু সেলুলোজ ও জাইলান নামে হেমিসেলুলোজ নিয়ে তৈরি হয় না,
বরং কোষটি কোন কলার অন্তর্গত এবং কোষটি কী ধরনের কাজ করছে তার উপর নির্ভর করে বিভিন্ন উপাদান যেমন লিগনিন, কিউটিন, সুবেরিন প্রভৃতি পদার্থ গৌণ কোষ প্রাচীরে সঞ্চিত হয়। যেমন ধরুন, জল সঞ্চয়ের প্রয়োজন হলে গৌণ কোষ প্রাচীরে সুবেরিন, কিউটিন অথবা কোষ প্রাচীরকে দৃঢ়তা প্রদান করবার প্রয়োজন হলে গৌণ কোষ প্রাচীরে লিগনিন সঞ্চিত হয়। গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলি প্রাথমিক কোষ প্রাচীরের ওপর 3টি উপস্তরে সঞ্চিত হতে দেখা যায়। এই 3টি উপস্তরকে আমরা S1, S2 এবং S3 নামে চিহ্নিত করে থাকি। যদিও উপস্তরগুলির মধ্যে বিশেষ পার্থক্য কিছু দেখা যায় না, শুধুমাত্র সেলুলোজ তন্তুগুলি কোন উপস্তরে কিভাবে সজ্জিত হয়ে আছে, লম্বালম্বিভাবে না আড়াআড়িভাবে না জালকাকারে, তার উপর নির্ভর করেই গৌণ কোষ প্রাচীরটিকে আমরা এই 3টি উপস্তরে ভাগ করে থাকি। যাই হোক, গৌণ কোষ প্রাচীরের এই উপাদানগুলি কিন্তু প্রাথমিক কোষ প্রাচীরের ওপর সব জায়গায় সঞ্চিত হয় না। আশা করি মনে আছে যে কিছুক্ষণ আগে বলেছিলাম প্রাথমিক কোষ প্রাচীর কিছু কিছু জায়গায় অত্যন্ত পাতলা হয়। লক্ষ্য করে দেখুন, প্রাথমিক কোষ প্রাচীরের এই অত্যন্ত পাতলা হয়ে যাওয়া বিচ্ছিন্নভাবে মধ্যপর্দার কোনো একদিকের কোষের ক্ষেত্রে হয় না। মধ্যপর্দার উল্টো দিকে অন্য যে কোষটি আছে সেই কোষটির প্রাথমিক কোষ প্রাচীরও ঠিক একই জায়গায় অত্যন্ত পাতলা হয়। পাশাপাশি থাকা দুটি কোষের মধ্যপর্দার উভয় দিকেই পাতলা প্রাথমিক কোষ প্রাচীর যুক্ত এই অংশগুলিকে আমরা প্রাথমিক কূপক্ষেত্র বা প্রাইমারি পিটফিল্ড বলি। মধ্যপর্দার দুপাশের যে স্থানগুলিতে প্রাইমারি পিটফিল্ড দেখা যায় সেই অঞ্চলগুলিতে গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলি কিন্তু জমা হয় না। ফলে মধ্যপর্দার যেখানে প্রাইমারি পিটফিল্ড থাকে সেখানে গৌণ কোষ প্রাচীর স্তরটিও সৃষ্টি হয় না। কোষ প্রাচীরের এই জায়গাগুলি দুপাশ থেকেই গর্তের মতন দেখতে হয়। আমরা এই গর্তগুলিকে কূপ বা পিট বলে থাকি। তাহলে বলা যায় যে এই কূপ বা পিটগুলির দুপাশে থাকা কোষ দুটির সাইটোপ্লাজম মধ্যপর্দা ও খুব পাতলা প্রাথমিক কোষ প্রাচীরের স্তর দিয়েই শুধু পৃথক অবস্থায় থাকে। পিটের মাঝে থাকা এই মধ্যপর্দা ও প্রাথমিক কোষ প্রাচীরের পাতলা স্তরকে আমরা একসাথে পিট মেমব্রেন বলে থাকি। কূপ বা পিটের মাঝে থাকা এই পিট মেমব্রেন ভেদ করেই পার্শ্ববর্তী কোষ দুটির মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ তৈরি হয়, যাকে আমরা প্লাজমোডেসমাটা বলে জানি। প্লাজমোডেসমাটার মাধ্যমে পাশাপাশি থাকা কোষ দুটি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, প্রয়োজনের বিভিন্ন পদার্থের আদান প্রদানও করে। যাই হোক, কোষ প্রাচীরের এই পিটগুলি দুই রকম হতে পারে। প্রাথমিক পিট ফিল্ডের দুপাশে গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলি যদি এমনভাবে সঞ্চিত হয় যে কূপ বা পিটটির ব্যাস শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে, তখন সেই কূপ বা পিটটিকে আমরা সরল কূপ বা সিম্পল পিট বলবো। এই ধরনের সরল কূপ আমরা অ্যাঞ্জিওস্পার্ম বা সপুষ্পক উদ্ভিদের কোষ প্রাচীরে দেখতে পাই। আরেক ধরনের কূপ আছে যাদের আমরা সপার কূপ বা বর্ডার্ড পিট বলি। সপার কূপের ব্যাস শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সরল কূপের মতো সমান হয় না। এক্ষেত্রে গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলি এমনভাবে সঞ্চিত হয় যে কূপের সাইটোপ্লাজমের দিকের মুখটি সরু হয় অথচ কূপের ভেতরের ব্যাস বড় হয়। এই ধরনের সপার কূপ বা বর্ডার্ড পিট আমরা জিমনোস্পার্মি বা লগ্নবীজী উদ্ভিদের কোষ প্রাচীরে দেখতে পাই। এবার ধরুন, কোনো কোনো কোষের ক্ষেত্রে যদি খুব বেশি যান্ত্রিক দৃঢ়তার প্রয়োজন হয়, যেমন ধরুন স্ক্লেরেনকাইমা কলার কোষগুলি, তাহলে সেক্ষেত্রে গৌণ কোষ স্তরের ওপরেও বিক্ষিপ্তভাবে শুধুমাত্র যান্ত্রিক শক্তি প্রদান করে এমন উপাদান যেমন জাইলিন, লিগনিন প্রভৃতি সঞ্চিত হয়ে পৃথক আরেকটি বিক্ষিপ্ত স্তর সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে এই স্তরটিকে আমরা টারশিয়ারি সেল ওয়াল বা প্রগৌণ কোষ প্রাচীর বলবো। লিগনিন প্রসঙ্গে একটু বলে রাখা প্রয়োজন যে লিগনিন যেহেতু অভেদ্য চরিত্রের হয়, তাই কোষ প্রাচীরে লিগনিন জমা হলে কোষ প্রাচীরও অভেদ্য হয়ে পড়ে। ফলে জল থেকে শুরু করে কোষের জন্য প্রয়োজনীয় অন্য কোনো উপাদানই কোষে প্রবেশ করতে পারে না, ফলে কোষটি ধীরে ধীরে মারা যায়। রয়ে যায় শুধু শক্ত দৃঢ় কোষ প্রাচীর। উদাহরণ হিসেবে আমরা সংঘনকলায় অবস্থিত ট্র্যাকিড, বাস্ট ফাইবার, উড ফাইবারের কথা বলতে পারি। জীবন নামক জৈব রাসায়নিক প্রক্রিয়ার সহজ সরল উপস্থাপনের আমাদের এই পদ্ধতি আপনার পছন্দ হলে স্টোরিজ ইন বায়োলজি নামে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং স্টোরিজ ইন বায়োলজি নামে আমাদের ফেসবুক পেজকে লাইক করবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।